নমস্কার বন্ধুরা, আমার পেজ সাইলেন্ট রাইমস অ্যান্ড স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আজকে আবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি বিশেষ রহস্য উপন্যাস, অন্তর্হিত সত্য। তো গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খারাপ লাগুক ভালো লাগুক, কোনো কিছু সাজেশন থাকলে সেটাও জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। তো চলো আজকে শুরু করা যাক। একটি উপন্যাস, অন্তর্হিত সত্য। মৃত্যুর আগে শেষ কলটি এসেছিল। তো রাত 11:34। শিলিগুড়ির বাঘাযতীন লেনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো 3তলা বাড়ি, নাম শ্যামল কুটির। ওই বাড়ির 2য় তলায় থাকেন সুদীপ বাগচি, বয়স 58, একজন প্রাক্তন ব্যাংক ম্যানেজার। স্ত্রী মারা গেছেন 7 বছর আগে। একমাত্র ছেলে অরিত্র বাগচি, বয়স 28, একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। সেই রাতেই হঠাৎ করেই লোকাল থানায় 100 নম্বরে ফোন করেন তিনি। দ্রুত পাঠান, আমার বাবা খুন হয়েছেন। কলটা করেই অরিত্র বাগচি ফোনটা নামিয়ে রাখেন। শিলিগুড়ি থানার কনস্টেবল রাজেশ সরকার প্রথম পৌঁছন ঘটনাস্থলে এসে উনি দেখেন ঘরের ভিতর নিথর হয়ে পড়ে আছেন সুদীপ বাগচি। গলায় পেঁচানো মোটা তোয়ালে, চোখ দুটো খোলা, কোনো রক্তের দাগ নেই। তবে মুখের কোণে জমে থাকা থিতানো লালা স্পষ্ট করছে মৃত্যু হয়েছে 7 রজনী। জানলা দরজা ভাঙা নয়, আলমারি খোলা, কিন্তু গুরুত্বপূর্ণ কাগজ এবং টাকা উধাও। ডেস্কে একটা ছেঁড়া চিঠি। তুমি যদি সত্যিটা বলো আমি তোমাকে শেষ করে দেব, আমি কাউকে ছাড়ি না। রাউটার বন্ধ, ডিভিআর হারিয়ে গেছে। সুদীপবাবুর ফোনটাও খুঁজে পাওয়া যায়নি। কনস্টেবল নোট করেন, বাড়ির ভিতরে ঢোকার কোনো চিহ্ন নেই। ফ্ল্যাটে ঢুকতে হলে দরজা খোলার দরকার, তাই পরিচিত কেউ সন্দেহভাজন। কেউ ইচ্ছে করে সিসিটিভি ডিভিআর খুলে নিয়েছে। খুনের মোটিভ শুধু টাকা হতে পারে না। পরের দিন সকাল 9টা। নীল তার অফিসে বসে কফি খাচ্ছিল। হঠাৎ কি করে ফোন আসে সাব ইন্সপেক্টর রঞ্জন দত্ত। হ্যালো নীল, একটা খুন হয়েছে। খালি চোখে এটা ডাকাতি মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু ব্যাপার আমার পেটের ভিতর মোচড় দিচ্ছে। তুই একটু কেসটা যদি দেখতিস। নীলের হাতে তেমন কোনো কাজ ছিল না, সেও রাজি হয়ে যায়। নীল, বয়স 30, প্রাক্তন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। 3 বছর আগে হঠাৎ পদত্যাগ করে, কারণ কেউ জানে না। সে এখন প্রাইভেট ইনভেস্টিগেটর। কম কথা বলে, বেশি দেখে। সাথে থাকে তার সহকারী আদিত্য, একজন টেক এক্সপার্ট। 26 বছর বয়স, হালকা রসিক, কিন্তু প্রয়োজনের সময় একদম সিরিয়াস। ঘটনাস্থলে পৌঁছয় নীল ও আদিত্য। নীল চারিদিকে ভালো করে দেখে। তার চোখ আটকে যায় 3টে জিনিসে: ছেঁড়া চিঠি, খোলা আলমারি, কিন্তু তালা ভাঙা নয়। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ডিভিআর উধাও। আদিত্য বলে, দাদা আমি মোবাইল ট্র্যাক করতে পারবো যদি নাম্বারটা পাই। ডিভিআরও কেউ কুচিয়ে সরিয়েছে। এটা কেবল টাকা চুরি নয়, প্ল্যান করে খুন করা হয়েছে। নীল খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এই খুনেরটাই চিৎকার করছে। কেউ খুব চেনা ছিল এবং সে ভয় পায় কিছু প্রকাশ পাবে বলে। অতীত চাপা দিতে গিয়ে সে মৃত্যুকে বেছে নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, সুদীপবাবু কাকে ফোন করেছিলেন মৃত্যুর আগে? ছেঁড়া চিঠি কার লেখা? ডিভিআর কে সরালো? আর ছেলে অরিত্র কি সত্যিই নির্দোষ? নীল ও আদিত্য যখন ঘটনাস্থলে তদন্ত করছিল, তখন বাইরে পুলিশের টিম কিছু প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে কথা বলছিল। নীল বসে সুদীপবাবুর টেবিল ঘেঁটে আরেকটি পুরনো ডায়েরি খুঁজে পায়। তাতে কয়েকটি পৃষ্ঠায় অস্পষ্টভাবে কিছু লাইন লেখা ছিল। সবাইকে বিশ্বাস করা যায় না, যারা ঘরের ভিতর থাকে তারাই বেশি ভয়ঙ্কর হয়। ও আমাকে বাধ্য করেছে চুপ থাকতে, কিন্তু আমি আর পারছি না। এই লেখাগুলো দেখে নীল স্পষ্ট বুঝে নেয় সুদীপবাবু কিছু একটা জানতেন বা প্রকাশ্যে এলে বড় বিপদ হতো। নীল ও আদিত্য যখন প্রথমে মুখোমুখি হয় সুদীপবাবুর ছেলে অরিত্রর সঙ্গে,
ছেলেটি প্রথমে ভেঙে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেয়। নীল জিজ্ঞাসা করল, শেষবার আপনার বাবার সঙ্গে কখন কথা হয়েছিল? রাতে 10টা নাগাদ। আমি তখন নিজের ঘরে ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে যাই। দরজা খোলা ছিল। বাবা মেঝেতে পড়েছিলেন। আদিত্য পাশ থেকে বলে উঠল, আপনার মোবাইল কোথায়? এই তো আমার কাছে। কেন? আদিত্য ফোনটা হাতে নিয়ে কল হিস্ট্রি, লোকেশন, মেসেজ সব দেখতে থাকে। রাত 10টার পর কারোর সঙ্গে কোনো ফোন বা চ্যাট নেই। তবে লোকেশন হিস্ট্রি বলছে আদিত্য 10:45 থেকে 11:15-র মধ্যে একবার ছাদে উঠেছিল, কিন্তু সে কথা বলেনি। নীল ঠান্ডা গলায় বলে, আপনি ছাদে গিয়েছিলেন কেন? আদিত্য থমকে যায়। আসলে আমি সিগারেট খাই মাঝে মাঝে। বাবা জানলে রাগ করবেন, তাই। নীল বুঝে নেয় ছেলেটা কিছু লুকোচ্ছে, কিন্তু ঠিক কি সেটা এখনও স্পষ্ট নয়। এরপর কাজের মেয়ে সুচরিতার সঙ্গে কথা বলার জন্য নীল আর আদিত্য সুচরিতাকে দেখে পাঠায়। পরিবারে দীর্ঘ 8 বছর ধরে কাজ করে সুচরিতা দে। বয়স আনুমানিক 45। নীল তাকে ডেকে জিজ্ঞাসা করল, আপনি শেষ কখন আপনার মালিককে দেখেছিলেন জীবিত অবস্থায়? এই সন্ধ্যা 7টা নাগাদ। আমি খাবার নিয়ে গেছিলাম, তারপর আমি নিচে চলে যাই। 9টার পর আমি বাড়িতেই ছিলাম না। মানে আপনি রাতে বাইরে ছিলেন? হ্যাঁ, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। আপনার বোন কোথায় থাকেন? নিমতলা, খুব দূরে নয়। চাইলে ফোন করে জেনে নিতে পারেন। ঠিক আছে, সেটা আমি দেখে নেব। আদিত্য ইতিমধ্যে তার ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করেছে। তবে একটা জিনিস চমকে দেয় তাকে, সুচরিতার ফোন রাত 10:40 থেকে 11:10-এর মধ্যে শ্যামল কুটিরের আশেপাশেই লোকেটেড ছিল। নীলের নোটপ্যাডে আদিত্য শুরু করলো লেখা। আদিত্য ছাদে গিয়েছিল। ডিভিআর সম্ভবত ছাদে থাকা বাসকে রাখা ছিল। সুচরিতা বলছে সে বাড়ির বাইরে ছিল, কিন্তু মোবাইল বলছে অন্য কথা। চিঠির হুমকি কোনো পরিচিত লোক দিয়েছে। হাতের লেখা পরীক্ষা করতে হবে। মোবাইল এখনও মেলেনি। সিম ট্র্যাকিং প্রয়োজন। দরজা ভাঙা হয়নি। চাবির কপি কারো কাছে ছিল। আদিত্যর হ্যাকিং স্কিল কাজে লাগাচ্ছে। আদিত্য একটি পুরনো ব্যাকআপ সার্ভার থেকে ডেটা উদ্ধার করে। সিসিটিভি ফুটেজের এক ছোট্ট ক্লিপ উদ্ধার হয়। রাত 10:47। একজন ছায়ামূর্তি মুখ ঢেকে ঘুরছে ঘরে। নীল সেই ক্লিপ বারবার দেখে। আলো থেকে আসা ছায়া দেখে সে বলে ওঠে, এই ছায়াটা একজন পুরুষের, এবং তার হাঁটার ভঙ্গি অদ্ভুতভাবে চেনা চেনা লাগছে। নীল ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের পেছন দিয়ে খুঁজে পায় একটি প্যাকেট। তার মধ্যে রয়েছে ডিভিআর, একটি জ্বালানো ম্যাচেস এবং একটি গোলাপি রঙের রুমাল, যেটা কোনো পুরুষের না, বরং মেয়েদের ব্যবহৃত বলে মনে হয়। নীলের ঠোঁটে হালকা একটা হাসি খেলে যায়। মনে মনে সে ভাবে, খেলাটা এবার শুরু হলো এবং কেউ একটা বড় ভুল করে ফেলেছে। শিলিগুড়ির বাঘাযতীন লেনের বাড়ির ছাদে জল ট্যাঙ্কের পিছনে পাওয়া সেই প্যাকেট নীল হাতে তুলে নেয় ভেজা ডিভিআরটা। তাতে ধুলো, আঁচড়ের চিহ্ন, কিন্তু খুলে দেখা যায় ভেতরের সংযোগ ঠিকই আছে। আদিত্য প্যাকেট থেকে আরেকটি জিনিস তুলে নেয়, একটা গোলাপি রুমাল, সূচিকর্ম করা, তাতে অদ্ভুত লেখা একটি ইংরেজি অক্ষর এস। নীল রুমালের গন্ধ নিয়ে বলে ওঠে, এটা শুধু শখের রুমাল না, এতে হালকা পারফিউম রয়েছে, যেটা সাধারণত নারীরা ব্যবহার করে থাকে। ডিভিআর বিশ্লেষণ শুরু করে আদিত্য। তাদের তদন্ত অফিসে ফিরে এসে আদিত্য তার ল্যাপটপে সংযুক্ত করে ডিভিআর। প্রথম দিকে কিছুই নেই। তারপর রাত 10:47 একটা ক্লিপ, মাত্র 22 সেকেন্ডের। ভিডিওটিতে দেখা যায় দরজার কাছে কেউ দাঁড়িয়ে, মুখে কাপড় দিয়ে ঢাকা, হাতে একটা ছোট টর্চ এবং ব্যাগ। সে খুব শান্তভাবে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। নীল থেমে যায়। তারপর বলে, দরজাটা খুলে গেল খুব সহজেই, চাবি ব্যবহার হয়েছে, কিন্তু চাবিটা কি করে পেল, বা কারি বা চাবি? আদিত্য জুম করে ভিডিওর এক ফ্রেমে দাঁড়িয়ে যায়। দাদা দেখুন, ওই হাতের কবজিতে একটা চেন এবং ছোট ট্যাটু, যেন ইনফিনিটি চিহ্ন। নীল বলে, ইনফিনিটি সাইন? আমি কোথাও এটা আগেও দেখেছি, কেউ একজন এই বাড়িতেই। এরপর যে চিঠিটা পাওয়া গেছিল সুদীপবাবুর ঘর থেকে, তার পরীক্ষা করা হচ্ছে। চিঠিটা বা যা সুদীপবাবুর ঘরে পাওয়া গিয়েছিল সেটা বিশ্লেষণ করতে পাঠানো হয়েছিল ফরেন্সিকে। নীল মেন টাইম সাবধানে সে হস্তাক্ষর কপি করে নেয়। সেদিন বিকেলে নীল আবার বাড়িতে যায়। সে কাজের মেয়ে সুচরিতাকে একটা পুরনো সিগনেচার চেক করে, মেলে নাম, কিন্তু পুরনো ইন্স্যুরেন্স ফাইল ঘাঁটতে গিয়ে প্রায় অরিত্র বাগজির হাতে লেখা ফর্ম দেখা যায়। ছেঁড়া চিঠির হস্তাক্ষর আর অরিত্র হাতের লেখা প্রায় মিলে যায়। নীল থেমে যায় না। সে বলে, না, একসঙ্গে অনেক কিছু ঘটে গেল। তার মানেই সে দোষী নয়, হয়তো কেউ চায় তাকেই ফাঁসাতে।
আদিত্য নিজের সিস্টেমের সিম ট্র্যাকিং শুরু করে। সুদীপবাবুর ফোন শেষবার লোকেট হয়েছিল বাড়ি থেকে 200 মিটার দূরে একটি ড্রেন পাশের গলিতে। তারা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ড্রেনের পাশ থেকে ভাঙা স্ক্রিনযুক্ত একটি ফোন খুঁজে পায়। মডেল ম্যাচ করে যায় সুদীপবাবুর ফোন। আদিত্য ব্যাটারি বদলিয়ে ফোন চালু করে, সব কিছু ফরম্যাট করা, বাট একটা অ্যাপ খোলা ছিল ভুলবশত, নোটপ্যাড। তাতে লেখা একটি লাইন, সে আবার ফিরেছে, আমি চেনা সেই ভয়টা আবার অনুভব করছি, এবার আমি চুপ থাকবো না। নীল ফিসফিস করে বলে, সে কে? সেই সে যার থেকে এত ভয় পেতেন সুদীপবাবু? প্রতিবেশীদের থেকে জানা যায় অদ্ভুত সব তথ্য। যেমন এক বৃদ্ধা প্রতিবেশী বলেছেন, আমি আগের রাতে দেখেছিলাম একজন মহিলা সালোয়ার কামিজ পরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। তিনি বাড়ির লোক নন। নীল জানতে চান, চেহারা দেখেছেন? না, অন্ধকার ছিল, তবে হাতে একটা গোলাপি ব্যাগ ছিল। হ্যাঁ, গোলাপি। নীল এবার নিশ্চিত ঘটনার রাতে কেউ একজন মহিলা ছিল এবং সেই এস লেখা গোলাপি রুমালটা সেই নারীরই। রিভারে পা ছায়ামূর্তি মহিলা হওয়ার সম্ভাবনা বাড়ছে। নীল ভাবতে শুরু করে। ইনফিনিটি ট্যাটু বিশ্লেষণ চলছে, চিঠির হস্তাক্ষর এবং মোবাইল লাস্ট নোট সের পরিচয় খুলে দিচ্ছে। অরিত্র সন্দেহের বাইরে নয়, কিন্তু মূল অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। নীল জানে রহস্য বাড়ছে, কিন্তু সে ঠিক পথেই এগোচ্ছে তো। সাহিত্যকে বলে, আগামীকাল আমি চাই সুচরিতা, অরিত্র এবং কাজী সায়ন্তিকা তিনজনের জেরা করা হোক। একজনের চোখ বলবে সত্যিটা, কারণ চোখ মিথ্যে বলে না। সকাল 10টা। নীল আদিত্য বসলেন বসার ঘরে। সামনে তিনজন, অরিত্র বাগচি, সুদীপবাবু ভাগ্নে, সুচরিতা পুরনো পরিচারিকা, সায়ন্তিকা ঘোষ সুদীপবাবুর দূর সম্পর্কের আত্মীয়া, যিনি মাঝে মধ্যে আসতেন। নীল একেবারে শুরু করেন না, তিনি ঘড়ির কাটার শব্দ শুনতে জিজ্ঞাসা করেন, নীল, আপনাদের প্রত্যেকেই জানতেন সুদীপবাবু ভয় পেতেন কিছু একটা থেকে। তিনি কখনো আপনাদের বলেছিলেন কিসের ভয় পেতেন? স্যার অনেক সময় রাতে ঘুমোতেন না, বিছানার পাশে একটা লাঠি রাখতেন। কখনো কখনো আমি শুনতাম উনি নিজের সঙ্গেই কথা বলতেন। উনি বলতেন কেউ ওকে অনুসরণ করছে, ওসব কল্পনা। কিন্তু এখন বুঝতে পারছি হয়তো সত্যিই কেউ ছিল। অরিত্র বলে উঠল, মেয়েসব বয়সের ভারে ভয় পেতেন। আমি চেয়েছিলাম উনি রিটায়ার করে বাকি জীবনটা শান্তিতে কাটান। নীল বলে ওঠে, আপনি কি চাননি সেই জমিটা বিক্রি করে দেন? সেটার দাম কয়েক কোটি। অরিত্র হতমত খেয়ে যায়। সে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, সে তো অনেক দিন আগেকার কথা। তদন্তের মোড় ঘুরতে থাকে। আদিত্য একটা প্রিন্ট আউট এনে দেয় ডিভিআর ভিডিও থেকে, যে ফ্রেমে ইনফিনিটি ট্যাটু ছিল তার ছবিটি। সঙ্গে তারা পেয়েছে সুদীপবাবুর বাড়িতে একটি পুরনো ছবি, একটি পারিবারিক পিকনিকের ছবি। নীল দুটো ছবি পাশাপাশি রাখে। এই দেখুন, এই হাতের ট্যাটু কার? এটা তো টিনা সেন, আমার এক বন্ধু। এ একসময় এখান থেকে কাজ করত। টিনা সেন? নীল দ্রুত খোঁজ নেয় টিনা সেনের সম্পর্কে। জানা যায় বছর 2 আগে সেই সুদীপবাবুর বাড়িতে ছিল পরিচারিকার কাজ নিয়ে, কিন্তু আচমকা একদিন ছুটি নিয়ে চলে যায়, আর ফেরেনি। সেই রাতে আদিত্য খোঁজ পায় টিনার পুরনো ঠিকানায়, বেলগাছিয়া, কলকাতা, একটি পুরনো ভাড়া বাড়িতে সে থাকে। নীল বলে, পরবর্তী কাজ আমাদের টিনাকে খুঁজে বের করা। এই রহস্যের ছায়া যতই ঘন হোক না কেন, সত্যি সামনে আসবেই। কলকাতার বেলগাছিয়ায় এক পুরনো ভাড়া বাড়িতে সামনে দাঁড়িয়ে নীল ও আদিত্য। ঘড়িতে দুপুর 2টো, কড়কড়ে রোদ, কিন্তু নীলের মুখ থমথমে। নীল, এই বাড়িটার ভেতরেই আছে একজন মানুষ যার অতীত চাপা পড়ে আছে সুদীপবাবুর মৃত্যুর ছায়ায়। তারা দরজায় নক করে। খোলে একজন প্রোগ্রাম, সম্ভবত টিনার মা। টিনা এখনও কি এখানেই থাকে? টিনার মা বলেন, হ্যাঁ, এখানেই থাকেন। কি দরকার? টিনার মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। আরও বলেন ওনার মা, ও রাতে ঘুমোতে পারে না, চিৎকার করে ওঠে, কখনো কাঁদে, কখনো নিজেকেই প্রশ্ন করে, আমি খুনি নই তো? নীল অনুরোধ করে টিনার সঙ্গে কথা বলার। টিনা ঘরের এক কোণে বসে থাকে, চোখে ঘুম নেই, চুল এলোমেলো। টিনা বলে, হ্যাঁ, আমি সুদীপবাবুর বাড়িতে কাজ করতাম। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু একদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম। ওনার আলমারিতে রাখা টাকা থেকে 1010 নিয়ে নিই মায়ের ওষুধের জন্য। নীল জিজ্ঞাসা করে, তিনি কি সেটা ধরে ফেলেছিলেন? টিনা, হ্যাঁ, কিন্তু তিনি আমাকে কিছু বলেননি, শুধু বলেছিলেন
তোমাকে বিশ্বাস করেছিলাম, তারপর 1 সপ্তাহের মধ্যেই আমাকে চলে যেতে হয়। আদিত্য বলে, তোমার ট্যাটু ডিভিআর ফুটেজে দেখা গেছে। টিনা আটকে ওঠে, বলে, আমি তো ওনার মৃত্যুর দিন বাড়িতেই ছিলাম না, আমি তো যাইনি। নীল চুপ করে কিছুক্ষণ টিনার চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি সত্যি বলছো? সেটা বিশ্বাস করতে মন চাইছে, কিন্তু ডিভিআর ফুটেজ মিথ্যে কথা বলে না। টিনার হাতের উল্টো পিঠে একটি দাগ দেখা যায়, পোড়া দাগ। এই দাগ কিভাবে হয়েছে? টিনা, আমি যখন সুদীপবাবুর বাড়িতে কাজ করতাম, একদিন গ্যাস ফেটে গিয়েছিল, সেই থেকেই দাগ হয়েছে। সেদিন ওনারাই আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। নীল হালকা হাসে। তোমার শরীরে এই দাগটা আছে, কিন্তু ডিভিআরে দেখা ওই মহিলার হাতে সেটা ছিল না। আদিত্য বিস্ময়ে, মানে? নীল, মানে ডিভিআরের যে ইনফিনিটি ট্যাটু দেখা গেছে সেটা আসল না, ড্রয়িং বা নকল কিছু হতে পারে, আর সেই হাত টিনার নয়। তদন্ত ঘুরছে অন্য পথে। নীল বুঝে যায় টিনা নির্দোষ, বরং কেউ ইচ্ছে করে তাকে ফাঁসাতে চায়, অতীতের চুরি ব্যবহার করে। তাদের এখন বের করতে হবে ডিভিআর ফুটেজে থাকা সেই মহিলাটি কে তৈরি করেছিল ইনফিনিটি ট্যাটুর সেই নকল, আর কার এমন কারণ আছে যে টিনার পুরনো দোষ সামনে এনে তাকে ফাঁসাতে চাইছে। টিনার মামার কাছ থেকে খবর আসে সুদীপবাবুর মৃত্যুর 1 সপ্তাহ আগে তার কাছে একটা চিঠি এসেছিল। চিঠিটা সুদীপ নিজেই লিখেছিলেন। নীল দ্রুত সে চিঠি সংগ্রহ করে এবং পড়ে। যদি আমি বেঁচে না থাকি তবে জেনে নিও, যারা আমাকে সবচেয়ে ভালোবাসে বলে দাবি করে তাদের মধ্যেই একজন আমার সবচেয়ে বড় শত্রু। ওর নাম তোমার চেনা মুখ। আমি শুধু চাই আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হোক। আদিত্য, ওনার মেয়ে? সুদীপবাবুর তো কোনো সন্তান ছিল না। হয়তো ছিল, কিন্তু লোকচক্ষুর আড়ালে কে হতে পারে সেই মেয়ে? তারা খোঁজ নেয়। সুদীপবাবুর ব্যক্তিগত নথিপত্র থেকে জানা যায় প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা যেত। অ্যাকাউন্টেন্টের নাম সায়ন্তিকা ঘোষ। নীল ও আদিত্য আবার কথা বলেন সায়ন্তিকার সঙ্গে খোঁজ নিয়ে। আপনি কি জানেন সুদীপবাবু কেন আপনাকে মাসে মাসে টাকা পাঠাতেন? সায়ন্তিকা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, তিনি ছিলেন আমার বাবার মতো। আমি একা থাকতাম, উনি সব দায়িত্ব নিতেন, তবে আমি কখনো জোর করিনি ওনাকে। নীল জানতে চায়, সেই রাতে তিনি কোথায় ছিলেন? তিনি বলেন, নিজের ফ্ল্যাটে। আদিত্য হঠাৎ বলে, আপনার ডিভিআর ফুটেজের ইনফিনিটি ট্যাটুতে একটা জিনিস চোখে পড়েছে। হাতে নীল নেলপালিশ ছিল। সায়ন্তিকার নখও এখন সেই নেলপালিশ নীল রঙের। সে চাপা স্বরে বলে, এই রঙটা আমার খুব প্রিয়। তাতে কি আমি খুনি হয়ে গেলাম? নীল কিছু বলে না, শুধু ঘরে ছড়িয়ে থাকা কাঁচের সাজগোজ দেখে মনে মনে বলে, খুনি যতই নিপুণ সাজে লুকোতে চায় তার ছায়া ঠিকই পড়ে যায় কোণে। সুদীপবাবুর ড্রয়ারে একটি ছুরি রাখা ছিল, সেটা সবসময়ই থাকতো। তাদের তদন্ত উঠে আসে ছুরিটি নিখোঁজ। টিনা দোষারোপ করার পরিকল্পনার পর এখন দেখা যাচ্ছে হত্যার অস্ত্র লুকোনো হয়েছে সুচারুভাবে। নীল একদিকে সায়ন্তিকার গতিবিধি লক্ষ্য করে, অন্যদিকে অরিত্রের আর্থিক লেনদেন খোঁজেন। নীলের মাথায় এখন 3টি প্রশ্ন ঘুরছে। সুদীপবাবুর আসলে উত্তরাধিকারী কে? কেন তাকে এতটা ভয় পেতেন? ডিভিআরের ট্যাটু, নেলপালিশ, গায়ে ছুরি, এই টুকরোগুলো মিলিয়ে কি দাঁড়ায়? সায়ন্তিকার কথাবার্তা ও আচরণে নীলের সন্দেহ আরও গভীর হয়। তবে এখনই তাকে সরাসরি মুখোমুখি করা বিপজ্জনক, কেননা তার বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই। নীল আদিত্যকে বলে, ওর ফোনের লোকেশন ট্র্যাকার লাগাতে হবে। ওর চলাফেরা কোথায় যাচ্ছে সেটাই বুঝতে পারলে অনেক কিছু পরিষ্কার হবে। পরবর্তী লোকেশন তিতুমির গার্ডেন। রাত 10টা নাগাদ ট্র্যাকার সিগন্যাল পাওয়া গেল কলকাতার বাইরের এক জায়গায়, তিতুমির গার্ডেন। সায়ন্তিকা সেখানে ঘণ্টাখানেক ছিল, তারপর ফিরে আসে। নীল ও আদিত্য পরের দিন সকালেই সেখানে যায়। একটা পরিত্যক্ত বাড়ি। ভেতরে ঢুকে নীল ও আদিত্য আবিষ্কার করে একটি ঘর, যেখানে রাখা গুটি কয়েক ছবি, একটি ছেঁড়া ট্যাটু স্টিকার আর একটি গ্লাভস। ছবিগুলোর মধ্যে একটি সুদীপবাবুর সঙ্গে তোলা, সায়ন্তিকার খুব ছোটোবেলাকার ছবি। ছেঁড়া স্টিকার দেখে নীল বলে, এই হচ্ছে সেই ইনফিনিটি চিহ্নের নকল। ও নিজে ডিভিআরে ফাঁসানোর জন্য সেটা ব্যবহার করেছে। গ্লাভসের মধ্যে পাওয়া যায় শুকনো রক্তের দাগ। আদিত্য বলে, এটাই হয়তো খুনের সময় হাতে ছিল। প্রহেলিকা ক্রমশ ঘনিয়ে আসছে। নীল এসব প্রমাণ যত খুঁজে পায় ততই বুঝতে পারে সায়ন্তিকা একা নন। এই অপরাধের পেছনে রয়েছে কেউ যে তাকে ব্যবহার করছে।
সে নিজেও ভয় পায় কারোকে, যে ছায়ার মতোর পেছনে আছে। আবার অরিত্রর ওপর সন্দেহ ফিরে আসে। সে সুদীপবাবুর ঘনিষ্ঠ ছিল এবং ঘটনার পরে তার ব্যবহারও অদ্ভুত। নীল এবার অরিত্রের আর্থিক খোঁজ নেয়। সুদীপবাবুর মৃত্যুর 1 মাস আগে একটি নতুন কোম্পানি খুলেছিল অরিত্র, অভিজাত ঠিকাদার সংস্থা। তবে সেই কোম্পানির পিছনে লগ্নিকারকের নাম এসজি হোল্ডিংস। এসজি মানে কি? নীল বুঝতে পারে এসজি হোল্ডিংসে মালিকানার কাগজপত্রের জাল। এসজি মানে হয়তো সায়ন্তিকা ঘোষ। না, কাগজে এসজি হোল্ডিংসের অফিসিয়াল সই, যার নামে সে অজানা নাম গৌতম সিংহ। নীল এবার বুঝতে পারে খেলার ময়দানে আরও একজন আছে, আর সেই মানুষটাই হয়তো এই মৃত্যুর আসল ছায়া। রাত 12:45। নীলের ব্যক্তিগত মোবাইলে আসে একটি অচেনা নম্বর থেকে ফোন। একজন পুরুষ কণ্ঠ বলে, সব জানার চেষ্টা করো না গোয়েন্দাবাবু, সত্যটা যত বেশি জানা যাবে তত কাছাকাছি আসবে মৃত্যু। এইটুকু কথা বলেই লাইনটা কেটে দেয়। নীল ফোন নম্বর ট্রেস করতে বলে, কিন্তু নম্বরটি ভয়েস আইপি থেকে এসেছে, এর মাধ্যমে করা, সেহেতু লোকেশন নেই। নীল ও আদিত্য পরের দিন যায় এসজি হোল্ডিংসের অফিসে। সেখানে একটা পরিত্যক্ত অফিস ঘর পাওয়া যায়। বোঝাই যায় কিছুদিন আগেই তা খালি করা হয়েছে। একটি আলমারির নিচ থেকে পাওয়া যায় একটি চিরকুট। গল্প শেষ হয়নি এখনও গৌতম। নীল পায় একটি পুরনো হিসাবের খাতা, যেখানে একাধিক লেনদেনের রেকর্ড আছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, 3 জনের নাম আছে ওই লিস্টে: অরিত্র সেন, টিনা মৈত্র, সায়ন্তিকা ঘোষ। প্রত্যেকে বিভিন্ন সময় বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছে এসজি হোল্ডিংস থেকে। নীল বলেন, তাহলে এরা সবাই কোনো না কোনোভাবে সেই ছায়া চরিত্রের সাথে যুক্ত। কিন্তু গৌতমকে আর তার উদ্দেশ্য কী? আদিত্য একটি ফটো কনভার্টারের এক পুরনো পেনড্রাইভ স্ক্যান করে। একটি ছবি পাওয়া যায়, সেখানে গৌতম নামের এক লোক বসে আছে, পেছনে সুদীপবাবু ও অরিত্র। নীল চমকে ওঠে, কারণ এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়। এই মানুষটি একসময় পুলিশের খাতায় ছিল। কুখ্যাত প্রতারক গৌতম সিংহ, 8 বছর আগে নিখোঁজ। নীল বলে, টিনা, অরিত্র ও সায়ন্তিকা, তাদের সবাইকে সুদীপবাবু ভালোবাসতেন, বিশ্বাস করতেন। কিন্তু গৌতম তাদের সবাইকে নিজেই লাভের জন্য ব্যবহার করেছে। আর যখন সুদীপবাবু সব জেনে যান, তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। নীল আরও বলে, গৌতম সিংহ এই মুহূর্তে কলকাতাতেই আছে। এই খুনের মূল পরিকল্পনাকারী। এবার শুধু দরকার শেষ কিস্তির সত্য উদ্ঘাটন। নীল শহরের ট্রাফিক ডিপার্টমেন্টে গিয়ে বিশেষ অনুরোধ করে, গত 3 দিনে তিতুমির গার্ডেনের রাস্তায় আসা যাওয়া করা গাড়ির ফুটেজ চাই, বিশেষ করে রাত 9টা থেকে রাত 12টার মধ্যে। একটি ফুটেজে দেখা যায় একজন মাঝবয়সী মানুষ সাদা এসইউ থেকে নামছে, মাথায় টুপি, চোখে সানগ্লাস। নীল চমকে ওঠে, এটাই গৌতম সিংহ, এখনও বেঁচে আছে, কলকাতায় ঘুরছে। ট্র্যাকিং ও ক্যামেরা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসইউভিটি সর্বশেষ গেছে সল্টলেকের ইসি ব্লকে। নীল ও আদিত্য সেই বাড়ির খোঁজে যায়। সেখানে একটি আধা পাকা বাড়িতে তারা দেখতে পায় এক বৃদ্ধ দারোয়ান। জিজ্ঞাসা করলে তিনি বলেন, সাহেব এখানে থাকে না, মাঝে মাঝে রাতে এসে চলে যায়। নাম বলেছিল গৌতম চৌধুরী, কিন্তু কপালটা অদ্ভুত, চোখ দুটোতে কেমন জানি শীতলতাও। নীল বুঝে যায় নাম ভুয়ো, কিন্তু লোকটা গৌতম সিংহই। নীল এবার এক ছদ্মবেশী ফাঁদ পাতেন। সায়ন্তিকাকে ফোন করে বলেন, তুমি যদি সত্যি নির্দোষ হও, তাহলে আমাকে গৌতমের পরবর্তী মিটিংয়ে লোকেশন জানাও, না জানালে তোমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সায়ন্তিকা বাধ্য হয়। ও বলেছে কাল রাতে রাজারহাটের এক পুরনো কারখানা দেখা করতে। নীল ও আদিত্য তৈরি হয় সেখানে হানা দেওয়ার জন্য। রাত 1:45। পুরনো ধুলোমাখা কারখানার মধ্যে দিয়ে তারা দেখতে পায় গৌতম এক রাউন্ড টেবিলে বসে আছে, তার পাশে 2 জন অস্ত্রধারী গুন্ডা। গৌতম নীলকে দেখে হেসে বলে, তুমি শেষমেশ এখানে এলে। আমি জানতাম তুমি আসবে, কারণ তুমি নীল, কিন্তু সব সত্য জানলে তুমি ভেঙে পড়বে। নীল ধীরে ধীরে এগিয়ে আসে। আদিত্য পেছন থেকে গুলি ঠেকার তৈরি। এক ঝটকায় আলো নিভে যায়। নিঘাত গৌতমেরই ফাঁদ। কারখানার ভেতর থেকে চিৎকার। আদিত্য পেছনে, গৌতম পালিয়ে যাচ্ছে। একজন গুন্ডা আহত হয়, কিন্তু গৌতম এবং একজন সহচর অন্ধকারে পালিয়ে যায়। তবে নীল একটি মোবাইল ফেলে দিতে দেখেন গৌতমের ব্যক্তিগত ফোন। গৌতমের ফোনে কিছু এনক্রিপ্টেড ফাইল থাকে। নীল বুঝে যায় এই মোবাইলে সব প্রমাণ আছে। ও কখন, কোথায়, কার সঙ্গে কাজ করছিল সব, সুদীপবাবুকে কেন ফোন করা হলো সব। আদিত্য গৌতমের মোবাইলটি ফরেন্সিক টিমে দেয়। চেষ্টা চলে। টানা 6 ঘন্টার পর ডাটা এনক্রিপশন ব্রেক করার সম্ভব হয়। সেখানে মেরে ভিডিও রেকর্ডিং, সুদীপবাবুর শেষ কথোপকথন গৌতমের সঙ্গে, একটি চুক্তিপত্র, এসজি হোল্ডিংসের সমস্ত সম্পত্তি গৌতমের নামে করে দেওয়ার হুমকি দিয়ে দেওয়া হয়।
অরিত্র শান্তিকে স্বাক্ষর দেওয়া কিছু কাগজ, যেগুলো ছিল ব্ল্যাকমেইলের অংশ। নীল বলে, এটাই ক্লু। গৌতম আমাদের বাধ্য করেছিল সুদীপবাবুকে ঠেকাতে। পরে যখন সুদীপবাবু বুঝে ফেলেন তখনই ঘটে খুন। আদিত্য আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গৌতমের ফোনে এক অডিও মেসেজ আছে যেটা 15 বছর আগের। সেখানে শোনা যায় সুদীপবাবু কণ্ঠ, যিনি বলছেন, গৌতম, তুমি যদি এই ব্যবসাটা অপরাধে চালাও তাহলে তোমার পাশে আমি থাকবো না। নীল অবাক হয়। তাহলে সুদীপবাবু আর গৌতম আগের বন্ধু ছিল। একটি গোপন ক্লিপ পাওয়া যায়, সিসিটিভি ফুটেজ থেকে কাটা। গৌতম নিজেই তার ফোনে রেখেছিল যেন প্রয়োজনে সবাইকে ব্ল্যাকমেইল করতে পারে। সেই ভিডিওটি দেখা যায় সুদীপবাবু একটি ঘরে ঢুকছেন। কিছুক্ষণ পর সেখানে আসে গৌতম। গৌতম হাতে তুলে নেয় একটি বস্তু মতো কিছু এবং ক্যামেরার এক কোণে সুদীপবাবু আর দেখা যায় না। তারপর এক গাড়ি আসছে, কিছু একটা বহন করে বেরিয়ে যাচ্ছে। নীলের চোখে জল আসে। এই হচ্ছে অপরাধ। ঠান্ডা মাথায় নিজের এক সময়ের বন্ধু, বিনিয়োগকারী ও পথপ্রদর্শককে সরিয়ে দিয়েছে। নীল সমস্ত তথ্য পুলিশের কাছে হস্তান্তর করে। সায়ন্তিকা ও অরিত্রকে গ্রেপ্তার করা হয় সহায়তার অভিযোগে। ট্রিনা নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সে বলে, আমি সব জেনে গিয়েছিলাম কিন্তু সাহস হয়নি জানাতে। সুদীপদার সঙ্গে আমার সম্পর্ক শুধু শ্রদ্ধার ছিল, আমি নিজের ভয়েই চুপ ছিলাম। কলকাতা পুলিশের এনকাউন্টার টিম পায় একটি লোকেশন নেয় গৌতমকে, কিন্তু পৌঁছানোর আগেই সে উধাও। এক গোপন চ্যানেলে মেসেজ পাওয়া যায়, খেলা এখনো শেষ হয়নি নীল, অন্তর্নিহিত সত্য সবসময় অধরা থাকে। গৌতম এখন আন্তর্জাতিক পালিয়ে বেড়ানো এক অপরাধী। তবে তার অবস্থান সম্পর্কে নতুন তথ্য পাওয়া যায়। একজন বেনামি ফোন করে বলে, ও এখন নেপালে আছে, পাহাড়ি গ্রামে, নিজের পরিচয় বদলে লুকিয়ে আছে। নীল তখনই সিদ্ধান্ত নেয়, এইবার ওকে শেষ করতেই হবে, না হলে এই সত্যটা কখনোই প্রকাশ পাবে না। কাঠমান্ডুতে যেতে হবে। নীল ও আদিত্য এক বিশেষ ছদ্মনামে রওনা হয় নেপালের দোলাখা জেলার এক দুর্গম গ্রামে। সেখানে একটি মেডিটেশন রিট্রিটের খোঁজ পাওয়া যায়, যেখানে এক লোক কর্মচারী হিসাবে আছে, নাম গোপাল সেন। কিন্তু ছবির সাথে মিলিয়ে দেখে নিশ্চিত হয় এটাই গৌতম সিংহ। নীল ও আদিত্য পাহাড়ি রাতে হানা দেয় সেই আশ্রমে। নীল একা ঢুকে পড়ে গৌতমের ঘরে। গৌতম তখনও ঠান্ডা স্বরে বলে, আমি জানতাম তুমি আসবে, কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি সত্যিই প্রস্তুত এই খেলাটার শেষ দেখতে? নীল চিৎকার করে, তুমি একজন খুনি, আর যাই হও তুমি একজন নিষ্ঠুর প্রতারক। এক বন্ধুকে খুন করেছ, ক্ষমতা দূরের কথা, তোমার অনুশোচনাও নেই এখনো। গৌতম কাঁপে না, সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যা করেছি করতেই হতো, কারণ ও আমার বিট্রে করেছিল। আমি গরিবের ছেলে ছিলাম, ও আমার হাত ধরে এনে পরে হাত ছড়িয়ে নেয়। আকস্মিক বিস্ফোরণ ঘটে আশ্রমের বাইরে। নীল আদিত্য বুঝতে পারে গৌতমের অনুচররা পালানোর ব্যবস্থা করেছিল। তবে এইবার আদিত্য তার পথ আটকায়, গুলি করে গৌতমের পায়ে। তিনি পড়ে যান। গৌতমকে নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেখানে গোয়েন্দা বিভাগের স্পেশাল কোর্টে তাকে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে সেসব স্বীকার করে। সুদীপবাবুর খুন, এসজি হোল্ডিংস থেকে টাকা আত্মসাৎ, অরিত্র ও সায়ন্তিকাকে ব্ল্যাকমেইল। গৌতম বলে, আমি জানি আমি মরবো জেলেই, কিন্তু তুমি তো খুশি নীল, তুমি অন্তর্হিত সত্য খুঁজে পেলে। নীল নীরব থাকে। বাড়ি ফিরে নীল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। তার মন বারবার বলছে, গৌতমের অপরাধ অমার্জনীয়, কিন্তু যদি আমি গৌতম হতাম, যদি আমার জীবন থেকে আমার স্বপ্ন কেড়ে নেওয়া হতো। নীলের চোখে জল আসে। কলকাতা সেশন কোর্টে বিচার শুরু হয়। গৌতমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় হত্যাকাণ্ড, এসজি হোল্ডিংস থেকে প্রায় 80 কোটি টাকা প্রতারণা, চক্রান্ত করে ব্ল্যাকমেইল এবং মানসিক নির্যাতন। গৌতম আদালতের সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। বিচারক জিজ্ঞাসা করেন, আপনি অপরাধ স্বীকার করেন? গৌতম একবার নীলের দিকে তাকিয়ে হেসে বলে, আমি অপরাধ করেছি, কারণ আমার জীবনটাই অপরাধ দিয়ে শুরু। সমাজ আমায় সুযোগ দেয়নি, আমি নিজে সুযোগ কেড়ে নিয়েছি। ট্রিনাকে আবার ডাকা হয় সাক্ষ্য দিতে। সে জানায়, গৌতম শুধু একজন খুনি নয়, ওর সঙ্গে অতীতে আমার সম্পর্ক ছিল। আমি সুদীপদার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, কিন্তু গৌতম আমায় ব্যবহার করত। অরিত্র ও সায়ন্তিকা নিজেদের রেহাই পাওয়ার আশায় স্বীকার করে, গৌতম আমাদের চাপ দিয়ে স্বাক্ষর করিয়েছিল। সে আমাদের অতীতের দুর্বলতা জানত। আদিত্য পাশে এসে বসে বলে, এই পুরো কাহিনীটা একটা মিথ্যার ওপর তৈরি হয়েছিল, আর সেই মিথ্যা আজ আদালতে ফাঁস হয়ে গেল। নীলের মানসিক চাপ টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। বিচার চলাকালীন এক সন্ধ্যায় নীল একা বসে থাকে নিজের অফিসে, আলো নেভানো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, আমি কি শুধুই এক গোয়েন্দা, নাকি একজন মানুষ যে সব সত্য পেলে নিজেকেই হারিয়ে ফেলে? আদিত্য আসে, চুপ করে পাশে দাঁড়ায়। নীল বলে, তুই জানিস আদিত্য,
আজও আমার মনে হয় গৌতম যদি সময় মতো সাহায্য পেত তাহলে সে হয়তো খুনি হতো না। আদিত্য মাথা নিচু করে। তবে সে নিজের পছন্দে এই পথ বেছে নিয়েছে, সেটা ভুল হোক বা দুঃখে, দায় তার। 27 দিন পর রায় ঘোষণা হয়। বিচারক বলেন, প্রমাণ এবং স্বীকারোক্তির ভিত্তিতে আদালত গৌতম সিংহকে আজীবন কারাদণ্ড প্রদান করছে, সঙ্গে আর্থিক প্রতারণার জন্য 20 বছরের সশ্রম কারাদণ্ড। গৌতম হাসে। আজ অন্তর্হিত সত্য প্রকাশ পেল। তবু আমি জানি, আমি যা চেয়েছিলাম তা কখনোই আসবে না, সমাজের স্বীকৃতি। রায় শুনে নীল চুপচাপ বেরিয়ে আসে। আখের সন্ধ্যার রোদ ছায়া পড়েছে মুখে। সে মনে মনে ভাবে, সত্য প্রকাশ পেল ঠিকই, কিন্তু তাতে সব ক্ষত সারে না। কখনো কিছু সত্য থাকে যা বললেও বোঝানো যায় না। আদিত্য পাশ থেকে বলে, তবু তোমার কারণে তো এক পরিবারের ন্যায় বিচার হলো দাদা। নীল হালকা হাসে। গৌতম সিংহকে গ্রেপ্তার করার পর এসজি হোল্ডিংসের নাম চারিদিকে নিন্দিত হয়। ডিরেক্টর বোর্ডের মধ্যে যারা বেঁচে আছেন তারা ভয়, গ্লানি ও আইনত জটিলতার মধ্যে পড়ে যান। সুদীপবাবুর মৃত্যুর পর এবং তার স্ত্রী গত হওয়ার কারণে কোম্পানির নীতিতে এক শূন্যতা তৈরি হয়। শেষমেশ সংস্থার শেয়ারের মালিকানা ও দায়িত্ব দেওয়া হয় এক দক্ষ অর্থনীতিবিদ দেবশ্রী সেনকে, যিনি এর আগে বিদেশি কর্পোরেট দুর্নীতি দমন বিভাগে কাজ করেছেন। দেবশ্রী সেন বলেন, এসজি হোল্ডিংস আবার মাথা তুলে দাঁড়াবে, কিন্তু এবার স্বচ্ছতা ও সততার ভিত্তিতে। নীল আদিত্য সিবিআইকে সমস্ত ফরেন ট্রান্সফার রিপোর্ট, ফেক ইনভয়েসিং ও দুর্নীতি প্রমাণ হস্তান্তর করে। নীল আর আদিত্য ওদের অফিসে বসেছিল। হঠাৎই টিনা সাহার আগমন, যিনি পুরো কেস জুড়ে এক দোটানায় ছিলেন, অন্যায়ের অংশ এবং নিজের বিবেকের লড়াই। একদিন নীলের অফিসে আসেন। তিনি বলেন, আমি চাই আবার নিজের মতো করে বাঁচতে, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। নীল চুপ করে থেকে কিছুক্ষণ বাদে বলে, তোমার সত্যিকার অনুশোচনা আছে, সেটা বুঝি। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না, তাই পেলেই গ্রহণ করো। এরপর নীল চুপ করে থাকে। তদন্ত শেষ, কিন্তু নীল শান্ত নয়। একাকিত্ব তাকে গ্রাস করতে থাকে। কেস শেষ হলেও তার মনে আরও কিছু অসম্পূর্ণতার অনুভব রয়ে যায়। আদিত্য দেখে দাদার চেহারায় ক্লান্তি। আদিত্য বলে, দাদা কিছুদিন ছুটি নাও না, তুমি তো মেশিন নও। নীল হেসে বলে, আদিত্য, যখন অন্যের জীবন নষ্ট হতে দেখি তখন নিজের ক্লান্তি মুছে যায়, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমি নিজের ভেতরে হারিয়ে যাচ্ছি, এক অজানা বার্তার মতো। সেই সন্ধ্যায় নীলের টেবিলে একটি খাম পড়ে থাকে। কোনো প্রেরকের নাম নেই। খোলার পর দেখা যায় একটি চিরকুট। এসজি হোল্ডিংস ছিল শুরু মাত্র, বাস্তবের মুখ এখনও সামনে আসেনি। প্রস্তুত তো নীল? নীল চমকে ওঠে। চিঠির কোণে অদ্ভুত এক চিহ্ন আঁকা, 2 বিপরীতমুখী ত্রিভুজ, মাঝে একটি রক্তবিন্দু। নীল তৎক্ষণাৎ চিহ্নটি স্ক্যান করে আদিত্যকে বলে, এটা কোনো গুপ্ত সংগঠনের চিহ্ন হতে পারে। এসজি হোল্ডিংস ছিল কেবল এক পর্দা। আদিত্য প্রশ্ন করে, নতুন যুদ্ধ শুরু হচ্ছে নাকি দাদা? নীল উত্তর দেয়, হয়তো সত্যের সন্ধানে সাম্রাজ্য ভাঙার সময় এসে গেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। বাজে লাগুক, খারাপ লাগুক বা কোনো সাজেশন দেওয়ার হোক, আরও ভালোভাবে কীভাবে এটা উপস্থাপনা করতে পারি সেই ব্যাপারে কোনো রকম কোনো সাজেশন যদি তোমাদের মাথায় এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ঠিক আছে, অবশ্যই আমার সেই মেসেজ ইনবক্স তোমার জন্য সারাক্ষণ খোলা আছে। আর তোমাদেরকে একটা ভালো গুড নিউজ দিয়ে রাখি, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি নতুন গল্প নিয়ে আসছি, যেটাতে থাকবে হচ্ছে ভয়, শুধু ভয় আর ভয়। মানে 400 বছর আগে একটি ঐতিহাসিক জায়গায় তোমাদের নিয়ে যাব, যেটি ভারতের সবথেকে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি। আশা করি অনেকেই বুঝতে পারছো কোন জায়গার কথা বলছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, আবার কথা হবে সামনের শুক্রবার রাত ঠিক 8টায়, শুধুমাত্র সাইলেন্ট রেঞ্জ অ্যান্ড স্টোরিতে। সাথে শাখা পোশাক পরিবার তো থাকছেই। গুড নাইট।